বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। জাহাঙ্গীর আলম পল্লী উন্নয়ন একাডেমি, ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা কেমন রয়েছো, কেমন আছো? ভালো, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। পূর্বের ক্লাসে আমরা যে অধ্যায় নিয়েছিলাম, আজকে তোমাদের সামনে পারিবারিক ও আত্মকর্মসংস্থানমূলক উদ্যোগের হিসাব নিয়ে আলোচনা করছি। আজকে আমরা তোমাদের মূল বইয়ের পৃষ্ঠা নম্বর 211, 2 নম্বর অঙ্কটি নিয়ে আমরা আলোচনা করছি। তোমাদের বই নিশ্চয়ই সামনে রয়েছে। আমরা তোমাদের বই থেকে উদ্দীপকটি এখানে উপস্থাপনা করছি। প্রাপ্তি ও প্রদান এখানে দেওয়া রয়েছে। অঙ্কটি যার করছে তার নাম হলো ডাক্তার মাহাদি। তার প্রাপ্তি প্রদান অর্থাৎ 2017 সালের 31 ডিসেম্বর তারিখের উপাদানগুলো এখানে দেওয়া রয়েছে। উদ্দীপকের যদি আমরা পরে অংশে যাই, দেখব যে তার বছরের শুরুতে কিছু সম্পদ এবং দায় ছিল, সেগুলো আমরা দেখলাম। মূল বইতে যা রয়েছে সেইগুলোই আমরা এখানে উপস্থাপন করছি। আমরা দেখছি যে অন্যান্য তথ্যের মধ্যে দুটি আইটেম রয়েছে। একটি হলো গ্যাস, পানি ও বিদ্যুৎ খরচ 1500 টাকা বকেয়া রয়েছে এবং বিনিয়োগের সুদ 1000 টাকা এখন পাওয়া যায়নি। এ হলো আমাদের উদ্দীপক। এই উদ্দীপকের আলোকে আমাদের এখানে 3টি প্রশ্নের অ্যান্সার করতে হবে। একটি হলো পারিবারিক তহবিলের পরিমাণ, আরেকটি হলো আয় ব্যয় বিবরণী প্রস্তুত করো, এবং সর্বশেষে তোমাকে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে হবে। তোমাদের বিগত ক্লাসগুলো যদি মনে থাকে বা যদি অনুশীলন করে থাকো, আমার বিশ্বাস অনুশীলন করেছ বা দেখেছ। আমরা 1 নম্বর অঙ্ক আলোচনা করেছিলাম। মূল বইয়ের ভিতরে কাজ দেওয়া ছিল একটি বড় অঙ্ক, সেই অঙ্কটি আমরা আলোচনা করেছি। সে অঙ্কগুলো যদি আমরা আলোচনা ভালো করে শুনে থাকি বা বাসা যদি প্র্যাকটিস করে থাকি, তাহলে এখানে যে প্রশ্নগুলো করা হলো, পারিবারিক তহবিলের পরিমাণ, আয় ব্যয় বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, এই 3টি প্রশ্ন সম্পর্কেই আমরা অবগত। এবং এই উদ্দীপকে যে আইটেমগুলো রয়েছে, যার সবগুলোই আমাদের পূর্বে অঙ্কে আলোচনা করা হয়েছে। সুতরাং আমরা দেখি, তাহলে এই অঙ্কটি যদি আজকে আরও আলোচনা শুনি, বুঝি, তাহলে আমাদের অঙ্ক সহজ হবে এবং বুঝতে আরও সুবিধা হবে। তাহলে আমরা আসি এবার প্রথম অংশ, পারিবারিক তহবিল। আমরা জানি যে পারিবারিক তহবিলে যে সূত্রটি রয়েছে, যে প্রারম্ভিক মোট সম্পদ থেকে প্রারম্ভিক দায় মাইনাস করতে হবে। তাহলে উদ্দীপকে দেখো, তোমার অঙ্কটি যেখানে শুরু হয়েছে 2 নম্বর, সেখানে 1 জানুয়ারি মানে প্রারম্ভিক, এখানে সম্পদ রয়েছে হাতে নগদ বা হাতে নগদ, আসবাবপত্র, বাড়িঘর, বিনিয়োগ, গহনাপত্র। আর একটি মাত্র দায় রয়েছে ব্যাংক ঋণ। এখন যদি আমরা উদ্দীপকের আলোকে মান বসাই, তাহলে কি পাবো? হাতে নগদ 3000 টাকা, আসবাবপত্র 90,000 টাকা, বাড়িঘর ছিল 10 লক্ষ টাকা, বিনিয়োগ 10,000, গহনাপত্র 80,000। আর সূত্র অনুযায়ী এখানে মাইনাস করতে হবে আমাদেরকে ঋণ 6,000 টাকা। আমরা যদি এখন এই যোগফল করি, যোগটি হবে 11,83,000 আর দায় ঋণ 6,000 টাকা। তাহলে মাইনাস করার পর আমরা পাবো 11,77,000 টাকা। এই 11,77,000 টাকা হলো আমাদের পারিবারিক তহবিল। এরপরে আমাদের করতে বলা হলো আয় ব্যয় বিবরণী। যার অঙ্কটি করছি আমরা, ডাক্তার মাহাদি, তার আয়ের মধ্যে রয়েছে, তুমি প্রাপ্তি পাশে দেখো, বেতন 3,63,000, বিনিয়োগের সুদ 1,500। আমরা যদি অন্যান্য তথ্যগুলোর মধ্যে দেখি যে বিনিয়োগের সুদ 1,000 টাকা পাওয়া যায়নি, মানে অনাদায়ী সুদ। সুতরাং আয়ের বকেয়া বা অনাদায়ী যোগ হবে, তো যোগফল 2,500।
প্রাপ্তি পাশে দেখো যেহেতু তিনি একজন ডাক্তার, তার রোগী দেখা তার একটি পেশা, সুতরাং রোগী দেখে প্রাপ্তি হলো তার 1,20,000। তাহলে এই তিনটি বেতন, বিনিয়োগের সুদ, রোগী থেকে প্রাপ্তি, এই তিনটি হলো তার আয়ের উৎস। সুতরাং এই তিনটি আয়ের যোগফল হলো 4,85,500 টাকা। এখন আমরা এখান থেকে মাইনাস করব খরচসমূহ, তার পারিবারিক যে খরচগুলো রয়েছে। যেমন প্রধান পাশে দেখো খাদ্য সামগ্রী ক্রয় 60,000 টাকা, দৈনন্দিন বাজার 1,20,000 টাকা, খবরের কাগজ 3,500 টাকা, শিক্ষা খরচ 28,000 টাকা, গ্যাস পানি বিদ্যুৎ 21,000 টাকা। অন্যান্য তথ্যের মধ্যে গ্যাস পানি বিদ্যুতের বিল বকেয়া রয়েছে 1,500 টাকা। সুতরাং বকেয়া খরচ আমরা যোগ করব, তাহলে গ্যাস পানি ও বিদ্যুৎ খরচের হবে 22,500 টাকা। তোমার প্রধান পাশে দেখেছো যে উদ্দীপকে টেলিভিশন ক্রয়, ব্যাংকে স্থায়ী আমানত, উদ্বৃত্ত মানে হাতে নগদ, এই তিনটি আইটেম আমরা লিখিনি, কারণ এগুলো হলো আমাদের সম্পদ। আমরা এখানে লিখবো আয় এবং ব্যয়। সুতরাং ব্যয়ের ভিতরে ওই তিনটি জিনিস নয়, এগুলো সম্পদ, সেজন্য এখানে আসেনি। এখন খরচের যোগফল হলো 2,34,000 টাকা। মোট আয় 4,85,500 টাকা। 4,25,500 থেকে আমরা খরচ বা ব্যয় বাদ দেব, তাহলে পাবো 2,51,500 টাকা। সুতরাং 2,51,500 টাকা হলো আমাদের আয় উদ্বৃত্ত, মানে ব্যয়ের চেয়ে আয় বেশি হয়েছে। এরপরে অংশ যদি যাই আমরা আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণীর জন্য জানো দুটি অংশ, প্রথম অংশ সম্পদ, পরের অংশ দায় ও পারিবারিক তহবিল। আমরা তার সম্পদগুলো নিয়ে আসব। প্রথমে যদি তার প্রারম্ভিকের মধ্যে যেগুলো স্থায়ী সম্পদ, যেমন বাড়িঘর, আসবাবপত্র, বিনিয়োগ, গহনাপত্র, এই জিনিসগুলো হলো তার স্থায়ী সম্পদ। সুতরাং স্থায়ী সম্পদ প্রারম্ভিকে থাকলেও আসবে, সমাপনী থাকলেও আসবে। প্রারম্ভিকে দেখো হাতে নগদ, এটা হলো প্রারম্ভিক, এটা এখানে আসবে না। এখানে হাতে নগদ আসবে হলো আমাদের সমাপনী যে উদ্বৃত্ত আছে 31/12, দেখো আমরা সেই হাতে নগদ আমরা লিখেছি, যাকে বলা হয় সমাপনী হাতে নগদ, 7,000 টাকা। এরপরে আমাদের প্রধান পাশে যে সম্পদগুলো আমরা বাদ দিয়েছিলাম আয় ব্যয় করার সময়, টেলিভিশন ক্রয় এবং ব্যাংকে স্থায়ী আমানত। সুতরাং আমরা যদি এই সম্পদগুলো যোগ করি, আর অন্য তথ্যগুলির ভিতরে আমাদের একটি সম্পদ রয়েছে যে বিনিয়োগের সুদ এখনো 1,000 টাকা পাওয়া যায়নি, সুতরাং বিনিয়োগের প্রাপ্য সুদ এটি আমাদের সম্পদ। তাহলে মোট সম্পদের যোগফল হলো 14,36,000। এরপরে হলো আমাদের দায় ও পারিবারিক তহবিল। তো এই দায় যেহেতু একটি মাত্র দায়, ব্যাংক ঋণ, আরেকটি হলো আমাদের অন্যান্য তথ্যের মধ্যে বকেয়া গ্যাস পানি ও বিদ্যুৎ খরচ 1,500। তো দায় আমাদের আর নাই। এখন আমাদের পারিবারিক তহবিল যে আমরা প্রথমে বের করেছিলাম 11,77,000 টাকা, তার সঙ্গে আমাদের একটু আগে আমরা ক্ষতি করেছিলাম আয় উদ্বৃত্ত বের করেছিলাম 2,51,500 টাকা। পারিবারিক তহবিলের সঙ্গে আয় উদ্বৃত্ত যোগ করে 14,28,500। তাহলে এই অ্যামাউন্টের সঙ্গে যদি আমরা ব্যাংক ঋণ, বকেয়া গ্যাস পানি ও বিদ্যুৎ খরচ যোগ করি, তাহলে যোগফল হলো 14,36,000 টাকা। আমরা জানি আমাদের মোট সম্পদের যোগফল এবং মোট দায় ও পারিবারিক তহবিলের যোগফল যদি সমান হয়, আমরা ধরে নিতে পারি আমাদের আর্থিক অবস্থার বিবরণীটি সঠিক হয়েছে। এখানে তোমাদের আরেকটি বিষয় মনে রাখতে হবে, এই যে পারিবারিক তহবিলের সঙ্গে আমাদের আয় উদ্বৃত্ত যোগ, যদি আমাদের ব্যয় উদ্বৃত্ত বের হতো তাহলে এটি মাইনাস হতো। তো সুতরাং আমরা এই অঙ্ক করলাম, এর আগে দুটি অঙ্ক করেছি। এখন আমাদের যে বইতে যে 3 এবং 4 নম্বর অঙ্ক রয়েছে, দুটি অঙ্ক সেম একই নিয়মে আমরা এই অঙ্কগুলো দেখে ওই দুটি অঙ্ক করার চেষ্টা করব। তারপর আমরা যদি কোনো সমস্যায় পড়ি তাহলে আমাদের আমার সঙ্গে যোগাযোগ করবে, আমি তোমাদের সাহায্য করার চেষ্টা করব। তাহলে আজকে এখানেই সবাইকে ধন্যবাদ দিয়ে শেষ করছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং এই করোনায় স্বাস্থ্যবিধি মেনে চলো। আল্লাহ হাফেজ।